বন্ধুরা গুড মর্নিং। শিলংয়ে আজকে আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিন। আজ আমাদের ডেস্টিনেশন চেরাপুঞ্জি। এখন বাজছে সকাল 9টা। আমরা এখন রওনা দিচ্ছি। এখান থেকে চেরাপুঞ্জির পথে যেতে যেতে অনেকগুলো ঝর্ণা দেখব এবং যতগুলো সাইট সিইং রয়েছে সবগুলো জায়গায় যাব। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার। এটি মূলত শিলংয়ের সেন্টার পয়েন্ট। এখানে কতগুলো রাস্তা আছে আলিম ভাই? কয়টা রাস্তার মুখ এখানে? এখানে 7টা রাস্তার মোড়। এখানে 7টা রাস্তা 7 দিকে চলে গেছে। কোনোটা গুয়াহাটির দিকে, কোনোটা ডাউকির দিকে, কোনোটা লাইটলুমের দিকে, বিভিন্ন ডেস্টিনেশনের দিকে কিন্তু এখান থেকে গাড়িগুলো যাচ্ছে। खुले आसमां में ख्वाबों के परिंदे उड़े, दिल के जहां में ख्वाबों के परिंदे। ओहो क्या पता जाएंगे कहां, खुले हैं जो पर कहे ये नजर, लगता है अब है जागे हम। फिक्र जो थी पीछे रह गई, निकले उनसे आगे हम। हवा में बह रही है जिंदगी, ये हमसे कह रही है जिंदगी। ओहो अब तो जो भी हो सो हो, বন্ধুরা আমরা এখন যে গ্রামটি পার হচ্ছি এই গ্রামটির নাম হচ্ছে মিল্লিম। আর এটি হচ্ছে শিলংয়ের সবচাইতে কোল্ডেস্ট ভিলেজ। এই গ্রামে নাকি সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। এখানে বেশ বড় একটা লোকালয় আছে, দোকানপাট বাজার আছে। এখানে থাকার ব্যবস্থা আছে আলিম ভাই? এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে এই গ্রামে থাকতেও পারেন। এই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর আলু বোখারা গাছ আপনারা দেখতে পাবেন। মেঘালয়ে প্রচুর আলু বোখারা এবং নাশপাতির উৎপাদন হয়। আর আপনারা যদি নাশপাতি এবং আলু বোখারা এগুলো গাছে ধরা অবস্থায় দেখতে চান তাহলে অবশ্যই এখানে জুলাই মাসে আসবেন। জুলাই মাসে আসলে এখানে আপনারা নাশপাতি দেখতে পাবেন গাছে ধরা, আলু বোখারা গাছে ধরা অবস্থায় দেখতে পাবেন। এখন যে গ্রামটির মধ্য দিয়ে আমরা যাচ্ছি গ্রামটি একদমই সবুজ। একটু আগে কিছুটা বৃষ্টি হয়েছিল যে কারণে প্রকৃতি অনেক বেশি সুন্দর হয়ে আছে এই মুহূর্তে। বন্ধুরা শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা প্রথম ভিউ পয়েন্টে নামলাম। এই জায়গাটির নাম হচ্ছে মকোডক ভিউ পয়েন্ট। এটি আরও কয়েকটি নাম আছে এই জায়গার। এখানে দেখতে পাচ্ছি ডুয়ানসিং সুইম ভিউ পয়েন্ট। এখানে কয়েকটি নাম আছে এই জায়গাটির। এই জায়গাটির একসময় নাকি নাম ছিল কুরবানি ভিউ পয়েন্ট, এরপরে নামটি চেঞ্জ করা হয়েছে কয়েকবার। শিলং থেকে এই জায়গা পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা। এর মধ্যে নিহা ঘুমিয়ে পড়েছিল, এখন তাকে আবার জাগানো হয়েছে। একেবারে রাস্তার উপরেই কিন্তু এই ভিউ পয়েন্টটি। আমরা গাড়ি থেকে নামলাম, পেছনে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করে রাখা আছে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, কেনাকাটার দোকান রয়েছে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু খুবই ফটোজেনিক একটা ব্রিজ। এটি সম্ভবত ঝুলন্ত ব্রিজ, পিলারলেস।
আমরা এখানে কিছু ছবি তুলবো, ছবি তোলার প্রিপারেশন চলছে। বন্ধুরা, রাস্তা দেখতে দেখতে আমরা চেরাপুঞ্জির প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে আপনারা শিলং থেকে চেরাপুঞ্জির দিকে যতটা এগোতে থাকবেন ততটাই কিন্তু রাস্তার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে, এবং রাস্তাগুলো এতটাই সুন্দর যে আসলে ডেস্টিনেশনের চাইতে এখানে জার্নিটাই বেশি আনন্দদায়ক। এখানে আপনি হয়তো একটা ঝর্ণা দেখতে যাচ্ছেন কিংবা কেভ দেখতে যাচ্ছেন, তার চাইতে কিন্তু আমার মনে হয় রাস্তাটাই বেশি সুন্দর। পাহাড়ি রাস্তা কিন্তু খুবই স্মুথ, জার্নিটা খুবই এনজয়েবল। আমরা এখন নেমেছি ওয়াকাবা ফলস পয়েন্টে। এই জায়গাটি একদম শুনশান নীরব একটা এলাকা, চারপাশে পাহাড়গুলো অনেকটা ফ্ল্যাট, খুব বেশি উঁচু পাহাড় মনে হচ্ছে না, বাট আসলে আমরা আছি অনেক উপরে, আর যে কারণে পাহাড়গুলোকে খুব বেশি উঁচু লাগছে না। এখান থেকে আমরা এখন এই দিকে যাব, এইদিকে হচ্ছে ওয়াকাবা ফলস দেখার একটা পয়েন্ট। আমরা একদম ফলসের কাছাকাছি যাব না, একটু দূর থেকেই দেখব, কারণ ওয়াকাবা ফলসের কাছাকাছি যেতে হলে আপনাকে অনেক দূর হাঁটতে হবে। যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, অত দূর হাঁটা সম্ভব না। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি কতটুকু দেখা যায়। ওয়াকাবা ফলসে ঢোকার সময় আপনাদের টিকিট লাগবে। আমরা টিকিট কেটেছি। পার টিকিট কিतना 20 রুপিস। ফারুক টিকিট কেটে আমাদের জন্য রেখে দিয়ে গেছে। এখানে ভিউ পয়েন্টের ভেতরে কয়েকটা ওয়াশরুম আছে, আপনাদের প্রয়োজন হলে আপনারা ইউজ করতে পারবেন। এখানে ওয়াকাবা ফলসে খুব বেশি পানি এই মুহূর্তে নেই, তবে ফলসটা কিন্তু অনেক উঁচু থেকে নিচের দিকে নামছে, অনেক উঁচু একটা ফলস। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় কতটুকু আসছে জানি না, তবে ফলসটা ছোট, মানে চিকন, পানি খুব বেশি এখন পর্যন্ত হয়নি। এখানে ফলসের চাইতেও বেশি সুন্দর হচ্ছে এখানকার আশেপাশের দৃশ্যগুলো। এই যে দেখতে পাচ্ছেন, একটা ভ্যালির মতো দেখা যাচ্ছে, এবং এই ভ্যালির ঠিক মাঝখান দিয়ে কিন্তু একটা জলধারা প্রবাহিত হবে আর কিছুদিন পরেই। আর কিছুদিন বৃষ্টি হলেই কিন্তু এখানে একটা জলধারা আপনারা দেখতে পাবেন, এখনো শুকনো রয়েছে। ওয়াকাবা ফলস থেকে আমরা এখন ফিরে যাচ্ছি, এরপরে সম্ভবত নোয়াইকালিকাই ফলস। আবারও ফিরে যাচ্ছি গাড়িতে।
বন্ধুরা, আমরা অলরেডি নোয়াইকালিকাই ভিলেজে প্রবেশ করেছি। এটি প্রপার চেরাপুঞ্জির একটি অংশ। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। আপনারা ঢুকতেই কিছু হোমস্টে পাবেন এবং ভেতরে আসলেও পাবেন। এগুলো হোমস্টে, তো এগুলো সব হোমস্টে। এইসব জায়গায় আপনারা থাকতে পারবেন। এটা চেরাপুঞ্জি সিমেন্ট ফ্যাক্টরি। এটা তো চেরাপুঞ্জি সিমেন্ট ফ্যাক্টরির সামনে আমার বাঁ দিকে। আর খুব চমৎকার সরু একটি রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে হলো রিসর্ট। এখানে বেশ কিছু রিসোর্টও রয়েছে। আপা আমরা ওইদিকে এসেছিলাম, ওই দেখুন। চেরাপুঞ্জির সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এখানকার সাইলেন্স। একদম নিস্তব্ধ, নিরিবিলি একটা এলাকা। আমরা নোয়াইকালিকাই ফলসের সামু ডারকালি এন্ট্রি গেটে চেনে পয়সা, আছি। চেনে পয়সা। এখানে পার পারসন 50 রুপি। এখানে প্রবেশ করতেই আপনারা বেশ কিছু দোকানপাট দেখতে পাবেন এখানে। আর এই হচ্ছে পার্কিং এরিয়া। ফলসে কিন্তু এখনো সেই পরিমাণ পানি নেই। এই হচ্ছে ফলস। জোর করে হাসি। সব মুকুলে আমাদেরকে শেখায়। ইনি আসবে, তুমি আসবে, আসো। এখানে একটা ফটো ফ্রেমের মতো জায়গা আছে, লেখা আছে আই লাভ সোহরা চেরাপুঞ্জি। আপনারা হয়তো জানেন যে চেরাপুঞ্জির প্রাচীন নাম হচ্ছে সোহরা। এখানে বিশাল একটি জায়গা রয়েছে হাঁটাহাঁটির জন্য এবং আশেপাশে অনেক পাথর রয়েছে। বিভিন্ন ধরনের পাথর কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর এই জায়গার যে নীরবতা এবং বাতাস, সব কিছু মিলে আসলে এই জায়গাটা দারুণ উপভোগ্য। আপনারা কখনোই আসলে ক্যামেরায় দেখে কিংবা ছবি দেখে বুঝতে পারবেন না কতটা দারুণ এই জায়গা। নোয়াইকালিকাই 0 কিলোমিটার। এখানে পাথরগুলো একটু দেখুন, কি দারুণ। আমরা নোয়াইকালিকাই ফলস থেকে এখন চলে যাচ্ছি। এখন বাজছে 12:30। আমরা এখন যাচ্ছি 7 সিস্টার ফলস। চেরাপুঞ্জিতে যতগুলো ফলস আছে কোনোটাতেই কিন্তু খুব কাছে যাওয়া যায় না, দূর থেকেই দেখতে হয়। নোয়াইকালিকাই ফলস থেকে 7 সিস্টার ফলস পর্যন্ত আনুমানিক 10 কিলোমিটারের মতো হবে, না 10 কিলোমিটার ডিস্টেন্স, 10 কিলোমিটার।
পাশে আরেকটা আছে 1841 ঘরটা। এখানে একটা চার্চ দেখতে পাচ্ছেন, 1846। এটা হচ্ছে 1946 সালে নির্মিত, অনেক পুরনো একটা চার্চ। আর বাঁ দিকে একটা খ্রিস্টান কবরস্থান আছে অনেক বড়। ডান দিকে একটা পুজো আছে, 1841 ব্রিটিশ জমানার ঘর আছে। হ্যাঁ, এটা কি? ব্রিটিশ জমানার। আচ্ছা, এটা একটা ব্রিটিশ আমলের একটা ঘর 1841। দেখতে পাচ্ছেন, 1841। 1841 এর। ও মাই গড, 1841 সালের একটা ঘর, অনেক পুরনো। এখানে বাংলাদেশ ভিউ নামে একটা জায়গা আছে, প্যানোরামিক ভিউ অফ বাংলাদেশ, লেফট সাইডে। ডান দিকের পাহাড়টা বলুন লাইমস্টোন পাহাড়। আর আমাদের ডান দিকে যে একটা পাহাড় আছে, এটা হচ্ছে একটা লাইমস্টোন পাহাড়। এটা পুরো মাছ সাপ্লাই হয়। এটা হলো আপনার গোলাগঞ্জের রুট। এটা ভোলাগঞ্জ, গোলাগঞ্জের রুট। মানে এখানে কি বর্ডার আছে? মানে এখানে গোলাগঞ্জের সাদা পাথর সাপ্লাই করে না। হ্যাঁ। বন্ধুরা, ফাইনালি আমরা হাজির হয়েছি সেভেন সিস্টার্স ফলসে। আপনারা জানেন এটা চেরাপুঞ্জির সবচেয়ে আকর্ষণীয় একটা যে স্পট, সেটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। আমরা এই মৌসুমে এসেছি, যদিও বা আমি জানি না আমরা এখন ঝর্ণাটার আকারটা কেমন দেখতে পারবো, তবে বর্ষা সেশনে এখানে আপনার প্রচুর পরিমাণ ঝর্ণা, প্রচুর পানি দেখতে পারবেন এবং গুম 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 সব আওয়াজ শুনতে পারবেন, যেটা আপনাদের চোখটাকে এবং কানটাকে সব জুড়াই দিবে। এখন মে মাসের প্রথম সপ্তাহ চলছে, যে কারণে এখন পর্যন্ত কিন্তু শিলংয়ে কিংবা চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমাণ অনেক কম। তো আমরা সেভেন সিস্টার ফলসের সামনে চলে আসছি, মেইন ভিউ পয়েন্টে। গিয়ে দেখি কতটুকু পানি আছে। সেভেন সিস্টার ফলসেও পানি অনেক কম। জুলাই মাসের দিকে হয়তো বা একদম পূর্ণ পানির যে সৌন্দর্য সেটি দেখা যাবে। এখন পর্যন্ত আসলে এখানকার যে ভিউ আসলে একদমই বিষয়টা ওয়ার্থ ইট না। ফলসে পানি না থাকলেও এখানকার আশেপাশের যেই ভিউটা, সেই ভিউটা কিন্তু অনেক সুন্দর, যে কারণে ফলসে পানি থাকুক না থাকুক কোনো আফসোস নেই। এটা হলো এখানে পানি তো নাই, পানি পাবে কোন সিজনে আসলে, কোন মাসে আসলে? জুলাই মাসে আসবেন, আর যেদিন বৃষ্টি হয়ে প্রচুর পানি হয়ে যায়। বৃষ্টি হলে প্রচুর পানি হয়। প্রচুর পানি, আমার কাছে ভিডিও আছে, বাইকে দেখাচ্ছি। আর এখানে এটা লাখের উপরে দেখা হয়, প্রচুর সংখ্যক ক্লাউড থেকে বেশি হ্যাঁ, সিজনে। আর এই সামনে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো আপনাদের বাংলাদেশ, আচ্ছা। সুনামগঞ্জের সাইডটা। এইদিকে সুনামগঞ্জ। জি। আচ্ছা এখানে আচ্ছা। নিচে একটা গ্রাম দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ এই গ্রামের রাস্তায় এই যে নিচে দিয়ে দেখুন ম্যাপের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে অর্কিড হোটেল, এটা আপনার এই সামনে, পোলো অর্কিড। এই যে পোলো অর্কিড। হ্যাঁ। সেভেন সিস্টার ফলসে পানি না থাকলেও এখানকার ভিউ পয়েন্টের ঠিক উল্টো দিকে একটা পানির ফ্লো আছে। এখানে কিন্তু পানির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু আপনারা চাইলে একটু নামতেও পারবেন, পা ভিজাতে পারবেন। দাঁড়া একটু। আমাদের নিহা আলিম ভাইয়ের সাথে একদম ঝর্ণার মুখে চলে গেছে। এই জায়গাটা অনেকটা আমাদের দেশের বান্দরবানের শৈলপ্রপাতের মতো। তবে এখানে কিন্তু তেমন কোনো ভিড় নেই, আমরাই আছি শুধু। অনেকে কিন্তু এই জায়গাটি সম্পর্কে জানেন না। বন্ধুরা, আমরা চলে আসছি মৌসুমী কেভের সামনে। এই হচ্ছে এন্ট্রি গেট। ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করছি।
এখানে ভেতরে প্রবেশ করার সময় টিকিট কাটতে হবে। টিকিট কত করে আলিম ভাই? 30 টাকা। हम लोग आलिम भाई का लोग। এখানে ভেতরে ঢুকতে ঢুকতেই কিন্তু একটা জঙ্গল, আমরা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে কেভের গোড়া পর্যন্ত যাওয়ার জন্য আপনার কিছুটা সিঁড়ি দিয়ে উপর উঠতে হবে। এই হচ্ছে মৌসুমী কেভ। কেভের সামনে সবাই ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে। আমি একটু কেভটা দেখাই আপনাদের। এই হচ্ছে কেভ। কেভ হলো, এখানে কেভের ভিতরে কিন্তু লাইট ব্যবস্থা করেছে এখানকার ট্যুরিস্ট অথরিটি। আমরা গুহার ভেতর দিয়ে হাঁটছি। গুহা গুটগুটা অন্ধকার হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু যেহেতু আলো আছে খুব বেশি অন্ধকার লাগছে না। আমরা মাথা নিচু করে করে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে গুহার ভেতরে সবাই খুব সাবধানে আসতে হয়, অন্ধকার। আমরা হাঁটতে হাঁটতে গুহার প্রায় শেষ প্রান্তে চলে আসছি। হ্যাঁ, এই যে গুহা থেকে বের হলাম। ওয়াও, হোয়াট এ নাইস এক্সপিরিয়েন্স। কেমন লাগছে গুহা? ভালো লাগেনি, ভয় লাগছে অনেক। তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে, এক্সাইটিং। গুহার ভেতরে অনেক গরম, যেহেতু আলো বাতাস ঢুকতে পারে না, তো একদম সবাই ঘেমে গেছি গুহার ভেতরে ঢুকে। যাই হোক, আমরা এখন যাব এখানকার চেরাপুঞ্জি ইকো পার্কে। তবে একটু ডেঞ্জারাস হলেও কেভের ভেতরের এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। খুবই এক্সট্রিম একটা অ্যাডভেঞ্চার করে আমরা ফিরে যাচ্ছি। এখানে গুহার ভেতরে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ছিল, সে ওকে কোলে নিয়েছে। সে তো জানে কোথায় উঠে কোথায় নিয়েছে। আমরা তো নিজেরা হেঁটে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, চেরাপুঞ্জিতে আমাদের লাস্ট ডেস্টিনেশন ইকো পার্ক। আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইকো পার্কের প্রবেশের গেট। আমরা ইকো পার্কের সীমানায় প্রবেশ করলাম। তবে আমরা মোস্ট প্রবাবলি এখন লাঞ্চ করব ফার্স্ট। যদি রেস্টুরেন্ট পছন্দ হয় আমরা লাঞ্চটা সেরে নিব, তারপর একটু হাঁটাহাঁটি করব ভেতরে। এখানে ইকো পার্কে ঢোকার দুটো গেট। প্রথমে আমি বাইরের গেট দিয়ে ঢুকলাম, এখন সামনে আরেকটা গেট আছে। ওকে, এই হচ্ছে ইকো পার্কে প্রবেশের মেইন গেট। ভেতরে রেস্টুরেন্ট আছে, আমরা ভেতরে গিয়ে খাবো। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। ওয়াও, ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, বাতাস আছে অনেক,
এখানে ইকো পার্কের ভেতরে একটা গেস্ট হাউসও আছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। আর এই হচ্ছে আমার বাহিনী, সবাই একসাথে হেঁটে আসছে। আমরা মুকুলের বাহিনী। হ্যালো ভিউয়ার্সের সদস্যরা, হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ইকো পার্কে চলে এসেছি। এখানে ইকো পার্ক রেস্টুরেন্ট রয়েছে, আমরা এর ভেতরে যাব। এখানে হাত ধোয়ার ব্যবস্থা, এখানে দেখতে পাচ্ছি ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি, চিকেন আইটেমস, চাইনিজ আইটেমস রয়েছে। আপনারা আপনাদের চাহিদা মতো খেতে পারবেন। আমি একটু ভেতরে যাই। ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। খাবারের ভেজ থালি হচ্ছে 120 রুপি, এগ থালি 150 রুপি, চিকেন থালি 180 রুপি এবং ফিশ থালি 160 রুপি। টুরিস্ট স্পটের ভেতরে রেস্টুরেন্ট। আমি ভেবেছিলাম অনেক বেশি এক্সপেন্সিভ হবে, বাট না, এখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইস। চেরাপুঞ্জি ইকো পার্ক থেকে বাংলাদেশের একটা ভিউ দেখা যায়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে সেই দিকে যাচ্ছি। আমরা চেরাপুঞ্জি ইকো পার্ক থেকে বাংলাদেশ দেখব। চলুন আপনাদেরকে সেই ভিউটা দেখাই। এখানে ছোট্ট একটা জলাশয়ের মতো আছে, আর রয়েছে একটা ব্রিজ, আর্টিস্টিক একটা ব্রিজ রয়েছে এখানে। আমরা আসছি এই দিকটা থেকে, এখন আমরা যাব এই দিকে। এখানে কয়েকটা দোলনা আছে, স্লিপার আছে। এখান থেকে পাহাড়ের ঠিক ওপাশে কিছু সমতল জায়গা দেখা যাচ্ছে। এই সমতল জায়গার অংশটুকুই কিন্তু বাংলাদেশ, আর পাহাড়গুলো পড়েছে ইন্ডিয়াতে। এই সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ জেলা। তো আমরা এখন চেরাপুঞ্জি ইকো পার্ক থেকে ব্যাক করছি। এখন আমরা সরাসরি চলে যাব শিলং। এখান থেকে প্রবাবলি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগতে পারে। লেটস সি। সো বন্ধুরা, আমরা এইমাত্র চেরাপুঞ্জি থেকে শিলং চলে আসলাম। আমাদের আসতে সময় লাগলো মাত্র 1.5 ঘন্টা, যাওয়ার সময় যদি অনেক সময় লেগেছে। এখন আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা শিলং থেকে চেরাপুঞ্জি ঘুরতে যাবেন তাদের কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে। আপনারা শিলংয়ের পুলিশ বাজার থেকে যে কোনো ট্যাক্সি নিতে পারেন, কিংবা আমি আলিমের মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যদি 4 জন হন বা 3 জন হন, আপনারা সুজুকি অল্টো কার নেবেন। চেরাপুঞ্জির সকল সাইট সিইং করে আবার চেরাপুঞ্জি থেকে শিলং নিয়ে আসবে। আপনাদের কাছ থেকে নেবে 3000 রুপি। আর আপনারা যদি আর একটু বেটার কোনো গাড়ি নিতে চান, এসি গাড়ি, সেক্ষেত্রে 4 সিটার গাড়িতে খরচ পড়তে পারে 3.5 থেকে 4000 রুপি। আর যদি আপনাদের লোক সংখ্যা আরও বেশি হয় তাহলে আপনারা ইনোভা নিতে পারেন অথবা টাটা সুমো নিতে পারেন। তার চাইতেও বেশি যদি লোক হয় সেক্ষেত্রে আপনারা টেম্পো ট্রাভেলার নিতে পারেন, যেগুলো 12 সিটের 18 সিটের এরকম হয়ে থাকে। সো আজকের চেরাপুঞ্জি ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।